আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগ আউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। বিপিএল নিয়ে আমাদের স্পেশাল আয়োজন বিপিএল টিম অ্যানালাইসিসে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি হাসান আল বান্না। আমাদের সাথে টিম অ্যানালাইসিসের জন্য উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রেজন প্রতীক ভাই। প্রতীক ভাই, তাহলে আমরা এবার আলোচনা করতে যাচ্ছি রাজশাহী ওয়ারিয়র্স নিয়ে। এবং আমি একটু সংক্ষেপে যদি বলি, রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হান্নান সরকার আমাদের অনেক পরিচিত একজন মুখ। এছাড়া দলের মালিকানায় নাবিল গ্রুপ, এবং এছাড়া আরেকটা মজার জিনিস সেটা হচ্ছে যে এই টিমের বাকি যে দুইজন অ্যাসিস্ট্যান্ট কোচ এবং বোলিং কোচ আছেন তারাও বাংলাদেশের লোকালি পরিচিত অনেক বেশি, এবং তারা রিসেন্টলি অনেক বেশি ডিফারেন্ট লেভেলে কোচিং করেছেন। রাজিন সালে ভাই এবং তারেক আজিজ খান। আপনার কাছে যদি ওভারঅল কোচিং প্যানেল নিয়ে কথা বলি, সেক্ষেত্রে আপনি কেমন মনে করছেন যে একদম টোটাল লোকাল বেসড একটা টিম? হ্যাঁ, যেহেতু ওনারা তিনজন একসাথে ন্যাশনাল টিমে বাংলাদেশকে সার্ভ করেছেন মোটামুটি বেশ লম্বা সময়, এবং রাজিন সালেকে মূলত হয়তো ব্যাটিং কনসালটেন্ট হিসেবেই দেখতে চাচ্ছে। তবে আমার মনে হয় টিম মেম্বার্সরা তার কাছ থেকে ফিল্ডিং এর অনেক টিপসও পাবে। ন্যাশনাল টিমে উনি ফিল্ডিং কোচেরও একটা সাময়িক রোল প্লে করেছিলেন। হ্যাঁ, এবং উনি কিন্তু ফিল্ডার হিসেবে দুর্দান্ত ছিলেন ওনার ক্রিকেটিং ক্যারিয়ারে। সো এটাই বিষয় যে ধরেন আমি ঢাকা ক্যাপিটালসের টিম অ্যানালাইসিসে যেটা বলছিলাম যে টবি র্যাডফোর্ড ওনার জন্য একটু টাফ হবে এসে লোকাল ট্যালেন্টটাকে রিকগনাইজ করা এবং সেই অনুযায়ী একটা কম্বিনেশন দাঁড় করানো। সেই ক্ষেত্রে ঢাকা ক্যাপিটালসের টিম ম্যানেজমেন্টের বাদবাকি মেম্বারদের একটু স্টেপ আপ করতে হবে। হোয়ারাজ এখানে যেহেতু কোচিং প্যানেল পুরাটাই দেশি, এই চ্যালেঞ্জটা কিন্তু শুরুতে কাট অফ হয়ে যাচ্ছে, এবং এটা অনেকটা এভিডেন্ট যে অকশনে তারা যেভাবে প্লেয়ারগুলো পিক করেছেন সেটা দেখে কিন্তু বোঝা গেছে যে আসলে তাদের একটা প্রপার প্ল্যানিং রয়েছে। এবং ওই যে আমরা মানে প্রবাদে শুনি যে হাতে তালুর মতো চেনা, তো যে টিমটাকে আমরা দেখছি এখানকার ম্যাক্সিমাম টিম মেম্বারের কোচ হিসেবে কাজ করেছেন এই তিনজন মানুষ। ডিফারেন্ট এজ লেভেলে হান্নান ভাই, রাজিন ভাই এবং তারেক আজিজ ভাই এরা কিন্তু এদেরকে কোচিং দিয়ে এসছেন। সো এরা যখন আন্ডার-17, আন্ডার-19 এরপরে যখন ন্যাশনাল টিমে সার্কিটে খেলছে এবং ন্যাশনাল টিমের আশপাশে খেলছে, ইমাজিন টিমেও খেলছে, ঘুরে ফিরে কিন্তু একটা মানে পুল কিন্তু এনারা সার্ভ করে আসছেন। তো আপনার কাছে যদি আমি জানতে চাই যে এই টিমের ব্যাটসম্যান, বোলিং কিংবা আদার যে কম্বিনেশনটা, এটা আপনার কাছে যদি জানতে চাও যে কতটা ব্যালেন্স মনে হয়েছে আপনার কাছে? বেশ ব্যালেন্সড, তবে ফরেন রিক্রুটের দিকে যদি তাকাই সেই ক্ষেত্রে কিন্তু অতটা এক্সক্লুসিভ প্লেয়ার আমরা দেখতে পাচ্ছি না। তো রাজশাহী ওয়ারিয়র্সকে যদি টুর্নামেন্টে বেশ কিছু দূর পথ পাড়ি দিতে হয় সেই ক্ষেত্রে লোকাল প্লেয়ার্সদেরকে স্টেপ আপ করতে হবে। আপনি যদি ঢাকা ক্যাপিটালসের কথা আমরা একটু আগে বলছিলাম, সেখানে আপনি গুরবাজের কথা বলেন, অ্যালেক্স হেলসের কথা বলেন, দাসুন সানাগার কথা বলেন, ইমাদ ওয়াসিমের কথা বলেন, তারা সবাই কিন্তু হাই প্রোফাইল খান আছেন। হ্যাঁ, উসমান খানের কথা বাদই দিলাম, বাট এই চারজন প্লেয়ার কিন্তু পৃথিবীর প্রায় সব লিগেই খেলেন, আইপিএল পর্যন্ত তারা খেলে থাকেন। কিন্তু আপনি রাজশাহী স্কোয়াডে আইপিএল খেলা কিন্তু কোনো ক্রিকেটার দেখতে পাচ্ছেন না, বা অন্য কোনো বড় লিগ যদি বলে থাকে IL-T20, বিগ ব্যাশ, এরকম লিগে পাকিস্তানের কম্বিনেশনে করা টিম এবং পাকিস্তানি যে তারকারা আছে তারা পিএসএল এ খুব ভালো পারফর্ম করেছেন। সো এইটা কিন্তু একটা চ্যালেঞ্জের জায়গা থাকছে। বিষয়টা কেমন হবে আমি বলি, রাজশাহী ওয়ারিয়র্স টুর্নামেন্টের শুরুতে বেশ ভালো করবে, কজ অন্যান্য টিমের ফরেন রিক্রুট ফুললি অ্যাভেলেবল হবে না এবং অ্যাভেলেবলও থাকবে না। কিন্তু যখন আপনি প্লে অফে যাবেন তখন কিন্তু সবাই তাদের বেস্ট স্কোয়াডটা নিয়ে আসবে। আমার মনে হয় তখন যদি রাজশাহী ওয়ারিয়র্সকে কোপ আপ করতে হয় তাদেরকে ওই নকআউটের জন্য নতুন কিছু ফরেন প্লেয়ার রিক্রুট করার প্রয়োজন থাকলেও থাকতে পারে। কারণ আমরা যেটা দেখছিলাম যে মোটামুটি 5 জনের ফরেন রিক্রুট এখনো পর্যন্ত আমরা যেটা জানি। সো এই 5 জনকে ঘুরে ফিরে 4 জনকে খেলানো, কারণ বিপিএল এর নিয়ম অনুসারে 4 জনকে কিন্তু ফরেন প্লেয়ার খেলানো যায়। সো মানে এখানেও কিন্তু আমরা যেটা বলি না যে রোলিং করার একটা ব্যাপার থাকে, এরাও কিন্তু কম্বিনেশনটা করার। সো আপনার কাছে সংক্ষেপে জানতে চাওয়া যে কি ফ্যাক্টর কারা হতে পারে এই টিমের জন্য? নাজমুল হোসেন শান্ত, উনি তো আসলে T20 দল থেকে বাদ পড়েছেন, তো ওনার কিন্তু একটা শাউট থাকবে ন্যাশনাল টিমের প্রতি, একটা বার্তা দেওয়ার যে উনি এই ফরম্যাটে অ্যাভেলেবেল রয়েছেন বা উনি প্রস্তুত। তো নাজমুল হোসেন শান্তর জন্য অনেক বড় একটা টুর্নামেন্ট, প্লাস হি ইজ ফ্রম রাজশাহী এবং রাজশাহীকে উনি ক্যাপ্টেন্সি করছেন। সো একটা ইমোশনের জায়গাও থাকে, একটা দায়বদ্ধতার বিষয় থাকে। তো আমার মনে হয় এবং ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কিন্তু এটাই হওয়া উচিত, অ্যাটলিস্ট প্রত্যেকটা টিমে সেই এরিয়া থেকে বিলং করে এমন একজন স্টার প্লেয়ার যেন ইনক্লুডেড থাকে। তাতে হয় কি যে একটা কমিটমেন্টের ইস্যু থাকে এবং
মানুষের যে আকর্ষণটা Connect সেটা করে। কিন্তু থাকে। তো নাজমুল হোসেন শান্তর জন্য এটা অনেক বড় একটা আসর হতে যাচ্ছে, প্লাস তানজিদ হাসান তামিম উনি এক্স ফ্যাক্টর হবেন রাজশাহী ওয়ারিয়র্সের জন্য। যেই ম্যাচগুলোতে আপনি দেখবেন তানজিদ হাসান তামিম মোটামুটি ব্রিস্ক একটা স্টার্ট পাবেন, সেই ক্ষেত্রে রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচটা তাদের নিজেদের করে নিতে পারবেন। সাহেবজাদা ফারহান কোয়ালিটি ব্যাটার, বাট বিপিএল এ উইকেটগুলো কেমন অ্যাপেয়ার করবে এটা বলা মুশকিল, এবং উনি পিএসএল এ দুর্দান্ত পারফর্ম করেছেন, পাকিস্তান টিমে নিজেকে স্ট্যাবলিশ করার চেষ্টা করছেন, বাট বিদেশে একটা লিগে এসে শুরুতেই উনি খুব ভালো পারফর্ম করবেন এটা আমি ধরে নিচ্ছি না। সো টপ অফ দি অর্ডার তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্ত, এটা হচ্ছে বাংলাদেশের এক্স ফ্যাক্টর, মানে রাজশাহী ওয়ারিয়র্সের এক্স ফ্যাক্টর এবং কি ফ্যাক্টর যদি আমরা বলে থাকি। মিডল অর্ডারে মুশফিকুর রহিমের উপর আসলে দায়বদ্ধতাটা থাকবে যে একটা হোল্ড করা পুরো ইনিংসটাকে, এবং ন্যাশনাল টিমে যেটা মুশফিকুর রহিমকে নিয়ে কথা ছিল যে স্ট্রাইক রেট কিছুটা কম বা বাউন্ডারি হিটিং ক্যাপাবিলিটি নিয়ে কিছু কথা উঠছিল, আমার মনে হয় এখানে ওনার এই বিষয়গুলো কনসিডার করার দরকার নেই। জাস্ট একটা অ্যাঙ্কর রোল যদি মুশফিকুর রহিম প্লে করতে পারেন 60 to 70% অফ দ্য 120 স্ট্রাইক রেটে যেটা আমরা ক্যারি করি, 100 to 120, কারণ আপনি দেখবেন অনেক ম্যাচে আপনার টার্গেট থাকছে 140, 45, 50 এরকম, সেই ক্ষেত্রে রানে বল 30 বা 40ও কিন্তু বেশ আপনার কার্যকর হবে। তো মুশফিকুর রহিমের এই জায়গায় রোলটা স্পেসিফিক থাকবে। মিডল অর্ডারের গুরুদায়িত্ব থাকবে মোহাম্মদ নওয়াজের উপরে। মোহাম্মদ নওয়াজ বল হাতে 4টা ওভার আপনাকে করে দিবে, লেফট আর্ম অর্থোডক্স বোলার, এবং ব্যাট হাতে লোয়ার ডাউন দি অর্ডার যদি কিছু রান প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনার মোহাম্মদ নওয়াজ থাকবে, পাশাপাশি আকবর আলীর একটা ক্রুশাল রোল প্লে করার রয়েছে। ইয়াসির আলী চৌধুরী রাব্বি গতবার কিন্তু দুর্বার রাজশাহীর হয়ে বেশ ভালো পারফর্ম করেছেন, তো আমার মনে হয় এই জায়গাটাতে আকবর আলীর একটা ভালো প্রতিদ্বন্দ্বী হতে পারেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, কিন্তু উনি না, আকবর আলী এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বি দুজনেই রাইজিং স্টার এশিয়া কাপে খুবই দুর্দান্তভাবে ফ্লপ ছিলেন, দুর্দান্তভাবে ফ্লপ যাকে বলি আর কি, মানে মানুষ সফল থাকে, তারা দুইজন মানে একজনকে ছাপিয়ে আরেকজনের বিফলতাটা এবং আকবর আলী প্রকাশ করেন, মানে নিজের ব্যক্তিগত পারফরম্যান্স তার ক্যাপ্টেন্সিতেও ইমপ্যাক্ট ফেলেছে আমরা যারা লাস্টের হ্যাঁ। দিকে দেখেছি। তো এখানে হয়তো যেহেতু নাজমুল হোসেন শান্তর কাঁধে মানে ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা থাকবে, সো আকবর আলী নিজেকে একটু ফ্রিলি এক্সপ্লোর করতে পারবেন। এস এম মেহরাব হোসেন দুর্দান্ত একজন অলরাউন্ডার, রাইজিং স্টার এশিয়া কাপে ভালো খেলেছেন, এবং তানজিম হাসান সাকিব, আমার মনে হয় এই বিপিএলটা তানজিম হাসান সাকিব নিজেকে অলরাউন্ডার হিসেবে প্রমাণ করার একটা মঞ্চ হিসেবে পেয়ে থাকবেন, এবং সেই ক্ষেত্রে তার জন্য আদর্শ হবে নাম্বার 7-এ যদি টিম ম্যানেজমেন্ট তাকে ব্যাট করে, কারণ একজন ট্রু অলরাউন্ডার আমরা তাকে বলি যারা কিছুটা উপরে ব্যাটিং করে স্বাচ্ছন্দ্য বোধ করেন। রাজশাহীর ক্ষেত্রে আরেকটা এক্স ফ্যাক্টর হতে পারে দুশান হেমান্তা, এবং বাংলাদেশি তরুণ লেগ স্পিনার ওয়াসি সিদ্দিকী। ফরেন রিক্রুটের ক্যালকুলেশন মাথায় এনে যদি দুশান হেমান্তাকে খেলানো হয় সেক্ষেত্রে ওয়াসি সিদ্দিকী সুযোগ পাচ্ছেন না, কজ দুজন লেগ স্পিনার আমরা কেউ অ্যাকুমুলেট করি না, কিন্তু যদি 4 জন বিদেশি খেলানোর মানে হিসাবে দুশান হেমান্তাকে আমাদের এক্সক্লুড করতে হয় সেক্ষেত্রে ওয়াসি সিদ্দিকী খুব ভালো একটা রিপ্লেসমেন্ট হতে পারেন। এর পাশাপাশি আপনার ফাস্ট বোলিং অ্যাটাকে বিনুরা ফার্নান্ডো রয়েছেন, জাহানদাদ খান রয়েছেন ফরেন রিক্রুট, এবং বাংলাদেশের নতুন সেন্সেশন রিপন মন্ডল, আমার মনে হয় উনি অটোমেটিক চয়েস থাকবেন, এবং ডেথ ওভার্সে বোলিং এর দায়িত্ব আমি বলতে পারি যে বিনুরা ফার্নান্ডো এবং রিপন মন্ডলের কাঁধে থাকবে। তো আপনি দেখেন স্কোয়াডটা, এটা মানে মোটামুটি যদি বেস্ট 11 এর কথা যদি আপনার কাছে বেস্ট পসিবল 11 মনে হয়, বেস্ট পসিবল 11 এর কথায় যদি আসে তাহলে সবার শুরুতে আনডাউটেডলি সাহেবজাদা ফারহান এবং তানজিদ হাসান তামিম, তারা দুজন ওপেন করবেন, এবং এখানে ব্যাকআপ ওপেনার হিসেবে থাকবেন জিশান আলম। জিশান আলমকে আমি মানে মেইন 11-এ দেখছি না, কজ রাইজিং স্টার এশিয়া কাপে ওনার পারফরমেন্স খুব একটা ভালো আমরা দেখিনি। নাম্বার 3-তে নাজমুল হোসেন শান্তকে দেখতে চাইবো, নাম্বার 4-এ মুশফিকুর রহিম, নাম্বার 5-এ মোহাম্মদ নওয়াজ, নাম্বার 6-এ ইদার আকবর আলী বা ইয়াসির আলী চৌধুরী রাব্বি, আবার নাম্বার 7-এ আপনি মেহরাব হোসেনকে খেলাতে পারেন, বা তানজিম হাসান সাকিবকে যদি আমরা প্রপার ব্যাটিং চান্সটা দিতে চাই সেক্ষেত্রে তানজিম হাসান সাকিবকে হয়তো খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট। নাম্বার 8-এ দুশান হেমান্তা, এবং নাম্বার 9-এ এই জায়গাটা টিম ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে, বিনুরা ফার্নান্ডো এবং জাহানদাদ খান দুজনই কিন্তু লেফট আর্ম ফাস্ট বোলার। তো এখন উইকেটটা যদি ট্রু হয় সেখানে যদি স্লোয়ার বল ওভাবে গ্রিপ না করে বা ডিউ ইফেক্টের কনসিডারেশনটা থাকে, আমার মনে হয় সেই ক্ষেত্রে টিম ম্যানেজমেন্ট জাহানদাদ খানের দিকে এগিয়ে থাকবে, এবং জাহানদাদ খানের কিন্তু ব্যাটিং ক্যাপাবিলিটি রয়েছে, লোয়ার ডাউন দি অর্ডার উনি লং হ্যান্ডেলে ব্যাট করে থাকেন, কিন্তু উইকেটে যদি কিছুটা গ্রিপ থাকে, স্লো নেচার থাকে, সেক্ষেত্রে কিন্তু বিনোরা ফার্নান্ডো আবার ভালো চয়েস হবেন। তার পরবর্তীতে রয়েছেন রিপন মন্ডল, এবং নাম্বার 11-এ আমরা দেখতে চাই বা দেখতে পারবো হয়তো আরেক নতুন সেন্সেশন আব্দুল গাফফার সাকলাইন, ওনাকে কিন্তু বেশ বড় একটা মানে বাজেট নিয়ে মোটা অঙ্কের টাকা খরচ করে টিমে ইনক্লুড করা হয়েছে, যদি এটা কোনো প্ল্যানের জন্যই
হ্যাঁ, কোনো প্ল্যানের জন্য। আরেকটা বিষয় কি, আব্দুল গাফার সাকলিন কিন্তু অতটা নোন ফেস না, তার বোলিং ফুটেজও কিন্তু খুব বেশি অ্যাভেলেবেল নাই, ও অনেকটা হঠাৎ করে কিন্তু রাইজিং স্টার এশিয়া কাপে তাকে দেখা। এবং এখানে তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে ট্রু উইকেটে উনি আসলে কতটা ভালো নিজেকে সামলে নিতে পারেন, কজ উনি অনেকটা স্লোয়ার বল ডিপেন্ডেন্ট বোলার। আপনি অনেকটা ইন্ডিয়ার হার্ষিত রানার সাথে মিল পাবেন আব্দুল গাফার সাকলানের, একই রকম গড়নের বোলার। হার্ষিত রানাও লং হ্যান্ডেলে ব্যাট করতে পারেন কিছুটা, আব্দুল গাফার সাকলানও লং হ্যান্ডেলে ব্যাট করতে পারেন, এবং বোলিংয়ের ক্ষেত্রে দেখবেন যে দুজনই খুবই স্লোয়ার বল ডিপেন্ডেন্ট বোলার। সো এক্ষেত্রে দু একটা ম্যাচে দেখবেন যে বেধড়ক পিটুনি খেয়ে যাওয়ারও একটা সম্ভাবনা থেকে যাবে। তো আমার মনে হয় টিম ম্যানেজমেন্টকে এই জায়গায় খুবই বিচক্ষণতার পরিচয় দিতে হবে, বিশেষ করে বোলিং কম্বিনেশন সিলেক্ট করার ক্ষেত্রে, যে বিনোডা ফার্নান্ডো বা জাহানদাদ খান যদি দুজনই অ্যাভেলেবেল থাকেন, কোন ম্যাচে কোন কন্ডিশনে কাকে খেলানো হবে। এবং আব্দুল গাফার সাকলাইন যদিও উনি অনেক খরচ একটা বাই, বাট এই অনেক টাকা খরচ করা হয়েছে দেখে তাকে সব কন্ডিশনে খেলানোর পক্ষপাতে আমি নই। তার বোলিং ফুটেজ আমি যতটা দেখেছি, আমার মনে হয় অনলি যখন উইকেটটা স্লো অ্যান্ড লো থাকবে, কিছুটা ভ্যারিয়েবল বাউন্স থাকবে, সেক্ষেত্রে আব্দুল গাফার সাকলানের কাছ থেকে ভালো একটা আউটপুট পেতে পারেন। এবং অনেকে ব্যাটিং নিয়ে কথা বলছেন, আমার মনে হয় না বিপিএল এর মতো মঞ্চে আব্দুল গাফার সাকলান ব্যাটাতে খুব বেশি অবদান রাখতে পারবেন। আমরা আশা করি হান্নান ভাই এবং লোকাল কোচরা এই আপকামিং স্টারদেরকে নিয়ে একটা ভালো টিম এবং ভালো একটা কম্বিনেশন নিয়ে একটা হাড্ডাহাড্ডি লড়াই করবেন, এবং আশা করি তারা তাদের টুর্নামেন্ট ভালোভাবেই শেষ করবেন।